इंडियन आर्मी है, यहां पे इंडियन आर्मी है। कहानी खत्म। एक तरफ से थोड़ा ना जा रही है, यहां पे इंडियन आर्मी है। समझ गए आप बोलो यहां पे आएंगे, यहां पे आएगी, यहां पे आएगी, कहानी खत्म। और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों, आई एम बीइंग वेरी ऑनेस्ट, मैं मजाक नहीं उड़ा रहा, जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी, जुकाम हो रखा होगा। তো এই সুমন ভাই, আমি যদি আপনার কাছে আসি, ফেরদৌস ভাই, আপনার ক্যামেরা বোধহয় বন্ধ পাচ্ছি আমি। জি ভাই। তো এই যে ভিডিওটা, মানে তারা ধরেন বলতে চাচ্ছে যে তারা যদি এই পাশে ইন্ডিয়ান আর্মি, ওই পাশে ইন্ডিয়ান আর্মি, তারা যদি যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশকে একটা অংশ তারা বিচ্ছিন্ন করে নিতে পারে। এবং আরো কিছু অংশ ছিল যে ইস্টার্ন কমান্ড, যারা ওই সময় পাকিস্তান বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের সময় ইস্টার্ন কমান্ড বাংলাদেশকে কিভাবে পৃথক করেছিল পাকিস্তানের কাছ থেকে, এবং তারা ডক্টর ইউনূস সম্পর্কেও নেতিবাচক নানা কথা বলছেন। তো এই সম্বন্ধে আপনার কাছ থেকে একটু শুনি, এই যে ধরেন এই যে বাগাড়ম্বর, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন, বা পাকিস্তান বা ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগবে কিনা, লাগলে কি মনে করেন? আপনার ব্যাখ্যাটা একটু শুনে আগে। প্রথমত, আমরা কিন্তু আসলে কোনো সম্ভাবনাকে উড়াই দেই না। সেটা হচ্ছে একটা ওয়াইজ ম্যান বা একটা সজাগ সচেতন জাতির কাজ, তাদের সেনাবাহিনীর কাজ, যে কোনো ধরনের সম্ভাবনাকেই মাথায় রাখতে হয়, প্রায়োরিটি দেওয়া হয়। এখন এই লোক যে, সে কিন্তু একজন রিটায়ার্ড মেজর ভারতীয় সেনাবাহিনী। তো আপনি এর কথা শুনে, এর পাগলামি শুনে বুঝতে পারেন যে ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং, তাদের মানসিক চিন্তার ক্ষমতা কতটা নিচে। আপনি মেজর ফেরদৌসের কথা শুনলেন, আর তার বিপরীতে এই রিটায়ার্ড মেজরের কথা শুনলেন। তো সে কিন্তু আসলে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটা মনের ভাবের কথাই বলতেছে, কিন্তু এটা ইগনোর করা যাবে না। এবং সে যেই লাইনটাতে বলছে সামরিকভাবে সেটা সম্ভব যদি ভারত চায়, সেটা তারা চেষ্টা করতে পারে। বাট সমস্যা এখানে আরো কিছু আছে, যেটা আমি প্রথমেই বলছি, যে একটা যুদ্ধ, আপনি ট্যাঙ্ক নিয়ে, বিমান নিয়ে আরেক দেশের বর্ডার ক্রস করে ঢুকে গেলেন, সেখানে যুদ্ধ শুরু হতে পারে, সেখানে শেষ হয় না ভাই। যুদ্ধের মধ্যে অর্থনীতি, তার যে রাইট কজ, তার যুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, এবং আপনি লজিস্টিক্স, এই যে আপনি লং স্ট্রেচের, তার হিসাব মতো টান দিয়ে নিয়ে গেল, টান দিয়ে আপনি এসে জানেও না যে কলকাতার হুগলির কথা যেখান থেকে বলতেছে একটা ডিভিশন বা 2টা ডিভিশন আনা হবে, সেখান থেকে আনবার জন্য তাদের মিনিমাম 2.5 থেকে 3 মাস লজিস্টিক প্রিপারেশন নেওয়া লাগবে। এই সহজ জ্ঞান তার নাই। সুতরাং আমার হিসাবে এই ধরনের, এবং তারপরও যদি তারা আসে, তারা তো একটা ব্রিগেড নিয়ে, আমাদের একটা প্লাটুন, মানে ধরে নেন 3000 সৈন্য নিয়ে পাকিস্তানের 35 জনের বিরুদ্ধেও হিলিতে যুদ্ধ করে দখল করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের মুক্তিবাহিনী এসে ওই পাকিস্তানকে পিছন থেকে কাবু করছে। সুতরাং বলা সহজ, ছবিতে আঁকা সহজ, তাদের মুভিতে হিরোদের দিয়ে এসব সহজ। এই কার্যক্ষেত্রে তারা যদি করতে চায়, মোস্ট ওয়েলকাম। বাট আমাদের সেনাবাহিনী তো, বা আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তারা তো বসে নাই। এটা হচ্ছে আমার বক্তব্য। এখানে আমি কিছু জিনিস বলবো, আগে মেজর ফেরদৌসের অ্যানালাইসিসে শুনি। অ্যাকচুয়ালি আমাদের এখন এইগুলা কিন্তু তাদের মাথায় আছে, চলতে থাকবে। বিশেষ করে আপনি জাস্ট চিন্তা করেন একটা সিনারিও, আমি যদি বলি, ধরেন এমন যদি হইতো এই 3 দিন বা 4 দিনের যুদ্ধে পাকিস্তান প্রতিরোধ করতে পারলো না, পাকিস্তানের সামরিক ক্ষমতা ধ্বংস হয়ে গেল, তখন সিনারিওটা কি হতো? তখন কিন্তু ভারত তাদেরকে এই দক্ষিণ এশিয়ায় সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি হিসাবে পৃথিবীর কাছে এস্টাবলিশ করতো, এবং পরবর্তীতে সেইটারই ধারাবাহিকতা, বা আমরা যেটাকে বলি স্পিল ওভার এফেক্ট, তারা করতে কি, তাহলে একবার যখন শুরু করছি পাকিস্তানের ঘায়াল করছি, এখন আসি তাকায় পূর্ব দিকে, বাংলাদেশের এখানে যেটাকে চিকেন নেক বলা হয়, সেটাকে আমরা চিকেন ব্রেস্ট বানাই ফেলি, এত মোটা করে চওড়া করে। যে এই ভদ্রলোক রিটায়ার্ড মেজর যে কথাটা বলতেছিলেন, সেখানে তাদের কিন্তু এটা হয়ে যায়। তো বাট এটা হয়নি, আলহামদুলিল্লাহ। পাকিস্তান প্রতিরোধ করছে, ভারতকে নাস্তানাবুদ করছে, বাট তারপরে কি শেষ হয়ে গেছে? ধরেন মোদি, বিজেপি সরকার, ভারত যে থাপ্পড়টা খাইছে পাকিস্তানের কাছ থেকে, তারা তো মুখ দেখাইতে হবে কোনো না কোনো ভাবে। সে মুখ দেখানোর জন্য তার দ্বিতীয় রাস্তা কি? আমাদের সাথে একটা কোনো কিছু গন্ডগোল করা, সেখানে তাদের বিশ্বাস তারা হয়তো সেখানে সাকসেস পাবে। তো আমার চিন্তা কিন্তু সেইখানে কোন সুস্থ বুদ্ধির মানুষ
বাংলাদেশের ডিফেন্ড আমাদেরকে বলা হয় দ্য প্যারাডাইজ অফ ডিফেন্ডার্স, সেখানে এই ধরনের মানে নাটক বা ভেঞ্চার ড্রাইভার করার সাহস থাকতে পারে না। বাট তারপরও তারা তো কোনো আগামাথা চিন্তা না করেই কাজ করে, যেটা আমরা দেখলাম পাকিস্তান ভারতে এই ছোট্ট যুদ্ধে। তো তারা যদি করতে চেষ্টা করে, সেইটার ক্ষেত্রে আমাদের কি কর্তব্য আছে সেটা আমি হাইলাইট করব, যে বাংলাদেশের সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেত্রে কি করা উচিত। বাট আমার মনে হয় মেজর আমরা এটা নিয়ে যাবো, আমরা এটা নিয়ে আসবো। তো ফেরদৌস ভাই, আমি আপনাকে পাঠিয়েছিলাম এই 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 ভিডিওটা পাঠিয়েছিলাম, তারপরে আপনি একটা পাওয়ার পয়েন্ট আমার কাছে পাঠিয়েছেন, আমি দেখাচ্ছি ওইটাকে আপনাকে। তার আগে আমি একটু আরেকটা দু একটা বিষয় একটু দেখাই, যে ধরেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভারত একটা নতুন পরিকল্পনা করছে, যেখানে দেখা যাচ্ছে যে 166.8 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক তারা তৈরি করছে মেঘালয় শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত। তারা বুঝতে পারছে যে বাংলাদেশকে ব্যবহার করে তাদের যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের যে সুবিধা, বা হাসিনা যেভাবে ভারতকে একচেটিয়া সুবিধা দিচ্ছিল, তারা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশে তারা এই সুবিধাগুলো আর পাবে না। এই ব্যাপারটি মোটামুটি তারা নিশ্চিত, তারা এখন এই পদ্ধতিতে যাওয়ার কথা চিন্তা করছে। পাশাপাশি আমি দেখছি যে ভারতের এক মন্ত্রী বলছেন যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ। বিজেপি নেতা তিনি শিল্প বা অন্যান্য বিষয় সহ তারা বলছেন, এবং সেখানে তারা বলছেন যে দিলীপ ঘোষ ভারতীয় সংবাদ সংস্থা ANI কে বলেন, আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ তো কোন ছাড়। অর্থাৎ পাকিস্তান যে তাদের ভর্তা বানায় দিছে, এখনো তাদের সেই বোধোদয় হয় নাই আর কি, এখনো তারা বাগাড়ম্বরেই আছে। তো ফেরদৌস ভাই, আপনি কিভাবে দেখেন? আমি কি আপনার পাওয়ার পয়েন্ট একটু নিয়ে আসবো, পাওয়ার পয়েন্টটা দেখাবো যে ইন্ডিয়ান। জি জি, যদি শো করা যায় তাহলে তো খুবই ভালো। আমি দেখাই আপনাকে, আপনি যদি আপনার মতো করে বিশ্লেষণটা করেন। এই যে ভারতের যে রিটায়ার্ড মেজর যে থ্রেট দিচ্ছেন, আস্বাদন করছেন, আপনি যদি আপনার ব্যাখ্যাটা দেন, সে কি বললো আর আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন, প্লিজ। বিষয়টা আমার কাছে পুরোটাই একটা মস্করা মনে হয়েছে। তার আগে বলবো যে এই যিনি এটা নিয়ে বলছেন ইহা সে এক ডিভিশন, ইহা সে দো ডিভিশন, বাস খেল খতম, উনি শিষ্টাচার বর্জিত একজন মানুষ। দিস ইজ একটা সিম্পল ভাষায় উনি আমাদের সরকার প্রধান সম্মানিত প্রফেসর ইউনূস স্যারকে নিয়ে একটা বাজে কথা বলেছে। যাই হোক, ওটা অন্য ইয়েতে যাব না আমরা। এদিকে দুই ডিভিশন, এদিকে দুই ডিভিশন, এটা ঢুকায় দেওয়া, এটা এত চারটিখানি কথা না। আপনি এটার যদি দেখেন যে ভূপ্রকৃতিটা যদি দেখেন, তাহলে যে জায়গাটা আমাদের এখানে ফ্ল্যাশ করা আছে, বাংলাদেশের যে চিকেন নেক তিস্তা যেখানে লেখা আছে, সেটার যদি আমরা ডান সাইডে, দর্শকদের ডান সাইডে যদি যাই, তাহলে ডান সাইডে হচ্ছে গিয়ে ওইখানে মেঘালয়। মেঘালয়ে তুরা পাহাড়, তুরা পাহাড়ের এভারেজ হাইট হচ্ছে 8000 ফিট এভারেজ হাইট। তুরা পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে যমুনা নদীটা ক্রস করে, যমুনা বলতে এটা হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র, যেটা ওল্ড ব্রহ্মপুত্র ক্রস করে কিভাবে তারা এই জায়গার পেটটা কাটবে। দিস ইজ ওয়ান, মানে ইহা পে ওয়ান ডিভিশন, মানে ডানের থেকে এক ডিভিশন বা দো ডিভিশন তার ভাষায়। দেন সেকেন্ড আমরা যাই বাম সাইডে। বাম সাইডে যে জায়গাটা আছে, এটার পরে হচ্ছে গা ফারাক্কা, আর ফারাক্কার একটু আগে হচ্ছে গা বিহার। তো বিহার নিয়ে একটু কথা বলতে হয়। বিহার হচ্ছে একটা দেশ যেখানে গত 300 বছর ধরে ক্রমাগত দুর্ভিক্ষ চলছে। বিহারের জনগণ নিজেরাই খেতে পারে না, এবং বিহারের অবস্থা ইকোনমিক্যালি খুবই খারাপ, এবং বিহারে নকশাল একটা ইয়ে চলছে। তাহলে এদিক দিয়ে দুটা ডিভিশন ঢুকাই দিবেন, ওদিক দিয়ে দুটা ডিভিশন ঢুকাই দিবেন, আচ্ছা দেন, তারপরও দেওয়া যেতে পারে। এটা তো দাবা তাস খেলা না যে যেদিক দিয়ে ইচ্ছা সেদিকে করবো। এখন আসি আমরা উপর থেকে। উপরে 22 কিলোমিটার, এদিকে ভুটান, এদিকে হচ্ছে নেপাল। দার্জিলিং আর আপনার হচ্ছে গিয়া দার্জিলিং আর হচ্ছে গিয়া শিলিগুড়ি। দার্জিলিং এলাকাটা হচ্ছে চা বাগান পাহাড়ি এলাকা। এদিক দিয়ে ট্রুপসের মুভমেন্ট আছে। দুই ডিভিশন যে যাবে, ওই মেজর কি জানেন যে দুই ডিভিশন যেতে গেলে কি পরিমাণ জায়গা লাগে? একটা প্লাটুন, যেটা 35 জনের একটা প্লাটুন, জায়গা কি পরিমাণ জায়গা দখল করে যায়। তাহলে সেখানে একটা ডিভিশন হচ্ছে গিয়ে একটা প্লাটুনের 9 81 গুণ, 81 গুণ সাইজ। তাহলে দুই ডিভিশন মানে 160 গুণ, 160 গুণ এই এদিক দিয়ে যাওয়া সম্ভব না, এদিক দিয়ে যাওয়া সম্ভব। আর শিষ্টাচারের উপর তো এটা বাদই দিলাম, ভূপ্রকৃতিটা উনি অ্যানালাইসিস করেন নাই, এই টেরেনটা উনি দেখেন নাই। আর এদিক দিয়ে যখন ট্রুপস এদিক দিয়ে যখন মুভমেন্ট করবে, তাহলে তার দুই ডিভিশন ডানের থেকে আনতে, দুই ডিভিশন বামের থেকে আনতে
তার বাকি ট্রুপস থাকবে কোথায়? সেভেন সিস্টার যাবে কোথায়? এর তো একটু পরে হচ্ছে গিয়ে অরুণাচল। অরুণাচল তো অলরেডি চায়না খেয়ে ফেলছে। অরুণাচল তো নাই, 2 দিন পরে মিজোরাম নাই। মিজোরামে 60% জনগণ খ্রিস্টান হয়ে গেছে। সো দে আর নো মোর উইথ দি ইন্ডিয়ান আরএসএস স্ট্র্যাটেজি। তারপরে আপনার দেখেন যে এখানে ট্রুপসটা মোবিলাইজ করা সম্ভব না। ইস্টার্ন কমান্ড আমাদের দেশ স্বাধীন করে দিছে। ইস্টার্ন কমান্ড কিভাবে আমাদের দেশ স্বাধীন করলো? যুদ্ধ তো করলাম আমরা। মাঝখানে আপনি অনুষ্ঠানের শেষে এসে আপনি যদি এখানে বক্তা হয়ে যান তাহলে তো হবে না। দে জয়েন এট দি লেটার পার্ট। আমাদের মুক্তিযুদ্ধের ক্রেডিট বরাবর ছিনতাই করা হয়েছে। মুক্তিযুদ্ধ করলাম আমরা, মুক্তিযুদ্ধের ক্রেডিট নিয়ে নিল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ করলাম আমরা, ক্রেডিট নিয়ে নিল ইন্ডিয়া। এবং ইন্ডিয়াকে ক্রেডিট দেওয়ার জন্য হাসিনা বিভিন্ন মেডেল বানিয়ে দিল, এবং সেই মেডেলের ভিতরে আবার ভেজাল সোনা, মানে এটাকে খাদযুক্ত সোনা, এবং এটার জন্য কোনো বিচার আচার হলো না। আচ্ছা যাই হোক, ওটাও বাদ দিলাম। মুক্তিযুদ্ধের মেডেল ইন্ডিয়ার দিল হাসিনা, তাও ভালো, হাসিনাকে থ্যাংক ইউ যে হাসিনা এখানে একটা ভুয়া মেডেল দিল, মানে একটা খাদযুক্ত একটা দিল। এখন ইন্ডিয়ার সাথে যে টক্করের কথা বলতেছে, বাংলাদেশের টক্কর, ইন্ডিয়াকে একটাবার চিন্তা করে দেখছে আজকের ইন্ডিয়ার স্ট্র্যাটেজি সিচুয়েশনটা কি? আজকে ইন্ডিয়ার একটা রকেট যেটা শিলিগুড়ি থেকে লঞ্চ করা হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে রকেট ফর আপনার স্পেস রকেট, সেটা হচ্ছে গিয়ে প্রায় 60,000 বা 70,000 অ্যালটিটিউডে যাওয়ার পরে সেটা ডিস্ট্রয় করতে বাধ্য হয়েছে তারা, বিকজ অফ দেয়ার রং ক্যালকুলেশন। এটা আজকে ওরা নিজেরাই নিচে থেকে ফায়ার, মানে যাওয়ার পরে তার ফায়ার ইয়ে করছে। আজকের দিনে ইন্ডিয়ার হচ্ছে আপনার একটা স্যাটেলাইটের রিডিংটা আজকে আসতেছে না। এটা আজকের ঘটনা। ইন্ডিয়ার ব্যাপারে আমাদের সম্মানিত বাণিজ্য উপদেষ্টা উনি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে তাহলে ইন্ডিয়ার লস, বিকজ ইন্ডিয়া থেকে এত বিশাল পরিমাণ জিনিস বাংলাদেশে আসতো, যেটা আসার সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু বাণিজ্য ঘাটতি আমাদের হবে না, ইন্ডিয়ার হবে। ইন্ডিয়ার এত জিনিস ওরা পয়দা করে, ওরা তো পেঁয়াজ খায় না, তাহলে এই পেঁয়াজটা যাবে কোথায়? ওরা তো গরু খায় না, তাহলে গরুটা যাবে কোথায়? সো আলটিমেটলি ইন্ডিয়া ইজ গেটিং লুজার। তো এইভাবে যদি আস্ফালন করা হয়, আর যা শুধু জায়গা না দেখে, এটা তো এমন না যে ম্যাপের মধ্যে খেলা বা একটা সাদা কাগজে একটা স্কেচ আঁকবো আমি, এই সাদা কাগজের স্কেচে আমি একটা ঘরও আঁকতে পারি, একটা নদীও আঁকতে পারি, একটা গাছও আঁকতে পারি। ইজ নট এ ল্যান্ড ফোর্স নিয়ে খেলাটা মাঠের মধ্যে এত সোজা না যে আমি একটা সাদা কাগজে এদিকে একটা ডিভিশন এদিকে একটা ডিভিশন ঢুকায় দিয়ে আমি বললাম ওকে খেলা খতম। জি, ফেরদৌস ভাই আপনার এনালাইসিস, সুমন ভাইয়ের এনালাইসিসের পরে আমি দর্শকদেরকে আবার একটু দেখাই। इंडियन आर्मी है, यहाँ पे इंडियन आर्मी है, कहानी खत्म। एक तरफ से थोड़ा ना जा रही है, यहां पे इंडियन आर्मी है। समझ गए आप बोलो यहां पे आएगी, यहां पे आएगी, यहां पे आएगी, कहानी खत्म। আর আলোচনার দরকার। और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों, आई एम बीइंग वेरी ऑनेस्ट, मैं मजाक नहीं उड़ा रहा, जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी, जुकाम हो रखा होगा। মানে কল্পনা এটা কি বলেছে কনক ভাই? জাস্ট একটা মিনিট, এটা যে কথাটা বলেছে, जितना बांग्लादेशी फौज है उतना से ज्यादा हमारा फौज अस्पताल में सर्द हुआ से एडमिट हुआ। আমাদের বাংলাদেশের যতগুলা সৈনিক আছে তার চেয়ে অনেক বেশি আমাদের ইন্ডিয়ান সৈনিক হাসপাতালে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছে, ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত আছে। তাহলে আমি বলবো যে ওদের জ্বর আর ঠান্ডা সর্দি প্যারাসিটামল খেয়ে ওরা আসুক, ইটস আ ফান। মানে হচ্ছে ধরেন আমি যে এগুলো হচ্ছে সিম্পল বকওয়াজ, আর হচ্ছে এই বেটার আসলে চিকিৎসা দরকার। এ আসলে মানে প্রকারান্তরে ইন্ডিয়াকে হেয় প্রতিপন্ন করছে এইসব ম্যাপ টেপেকে মাতবরি করতে চেয়ে।